গলগলিয়ে উগরে আসা কান্নাটাকে যথাসাধ্য দমিয়ে রাখতে ঠোঁট কামড়ে জানালা দিয়ে বাইরে দৃষ্টি স্থাপন করে অরু। আর ভাবতে থাকে সেদিনের কথা, যেদিন অরুকে আইসিইউ থেকে কেবিনে শিফট করা হয়েছিল। নাকের ছিদ্রতে তখনও আটকে ছিল অক্সিজেনের নল। আর পিট পিটিয়ে অরু চোখ মেলে যখন দেখেছিল ওর সামনে মা আর আপা দাঁড়িয়ে, তখন আর নিজের কান্নার বাঁধ আটকে রাখতে পারেনি অরু। ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ভিজিয়ে ফেলেছিল চোখের কার্নিশ। অরুকে এভাবে অস্থির হয়ে কাঁদতে দেখে অনু তাড়াহুড়ো করে এগিয়ে এসে ওর চোখ মুছিয়ে দিয়ে শুধালো, কি হয়েছে বোন আমার, এভাবে কাঁদছিস কেন? কিছু খেতে ইচ্ছে করছে, আপাকে বল। এদিক ওদিক না সূচক মাথা নাড়িয়ে ঠোঁট ভেঙে কেঁদে ওঠে অরু বলল, আমার জায়ান কৃতিক কোথায় আপা? আমি তার কাছে যাব। অরুর কথায় মুহূর্তে উৎকণ্ঠা মিশ্রিত মুখের আদলটা শুকিয়ে এইটুকুনি হয়ে গেল অনুর। ও শুষ্ক ঢোক গেলে অরুর কথায় কিছু একটা প্রত্যুত্তর দেবে, তার আগেই পেছন থেকে আজমেরি শেখ পেপারে মনোযোগ নিবিষ্ট করে বলে ওঠেন, সে ফিরে গিয়েছে। তৎক্ষণাৎ অনু অরু দু বোনই চোখ মুখে হাজারো বিস্ময় নিয়ে তাকালো মায়ের পানে। আজমেরি শেখ ভাবভঙ্গিমা তাতে কিঞ্চিত পরিবর্তন হয়েছে বলে মনে হচ্ছে না। তিনি এখনও পেপার পড়ায় বেশ মনোযোগী। মায়ের মুখে এহেন জটিল কথা শুনে ওরও একটু হকচকিয়ে উঠে বসতে চাইল। ধীরে ধীরে উঠে বসে উদ্বিগ্ন হওয়ার চেষ্টা করে বলল, ফিরে গিয়েছে মানে কোথায় গিয়েছে? আজমেরি শেখ অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে বললেন, তার গন্তব্য যেখানে সেখানেই। সে তো আর সারা জীবন বাংলাদেশে থাকার জন্য আসেনি, কিছুদিনের অতিথি হয়ে এসেছিল, আবার ফিরে গিয়েছে নিজের অসামাজিক জীবনে। তাছাড়া ফিরে যাবারই কথা। তার মতো লাগাম ছাড়া মানুষ গুছিয়ে সংসার করার জন্য বিয়ে করেছে বলে তোমার মনে হয়? মায়ের কথা শুনে হতবাক অরু। সবগুলো কথা এখনও মস্তিষ্কে ঠিকভাবে সাজাতে পারছে না ও, তাই বাইরে থেকে চোখ মুখ স্থির। তবে যেই মায়ের সবগুলো কথাই বুঝে আসলো, ঠিক তখনই মায়ের কথায় ঘোর আপত্তি জানিয়ে তপ্ত শ্বাস ছেড়ে অরু বলল, অসম্ভব। জায়ান কৃতিক আমাকে রেখে কোথাও যাবে না। তাছাড়া উনি তো আমাকে ছাড়া থাকতেই পারে না। মেয়ের কথা শুনে চোয়াল শক্ত হয়ে এলো আজমেরি শেখের। তিনি তৎক্ষণাৎ কিঞ্চিত খেকিয়ে উঠে বললেন, মায়ের সামনে এসব বলতে লজ্জা লাগছে না তোমার? বেয়াদব মেয়ে, একটা অভদ্রের সাথে দিনরাত থেকে অভদ্রে পরিণত হয়েছ। তাছাড়া যার জন্য এত আহাজারি করছো, সে তোমাকে রেখে সেই কবেই ফিরে গিয়েছে। যদি ফিরে নাই যেত, তাহলে তার বন্ধু বান্ধব কাউকে তো অন্তত দেখতে পেতে। কেউ আছে এখানে? মায়ের চড়াও মেজাজে একটুখানি লাগাম টানতে এবার মুখ খুলল অনু। সে আজমেরে শেখের দিকে তাকিয়ে গলা খাদে নামিয়ে বলে ওঠে, আহ মা, ওরও অসুস্থ, এখন তো একটু থামো, সুস্থ হলে সব বলা যাবে। দুই মেয়ের দিকে গম্ভীর চাহনি নিক্ষেপ করে কেবিন থেকে বেরিয়ে যেতে যেতে আজমের শেখ অনুকে উদ্দেশ্য করে বলেন, জায়ান কৃত্তিক যে সত্যি সত্যি চলে গিয়েছে সেটা তোমার বোনকে এবার বোঝাও। মা বেরিয়ে যেতেই অরু অনুর হাতটা শক্ত করে চেপে ধরে আস্তে আস্তে বলল, আপা, সত্যি করে বল, উনি কি আসলেই ফিরে গিয়েছে? আর কেউ না জানো, তুই তো জানিস যে আমি ওনাকে কতটা ভালোবাসি। আমি জায়ান কৃতিকের কাছে যেতে চাই আপা। বল না উনি কোথায়? কথা বলতে বলতে আবারও কেঁদে ওঠে অরু। একটা দীর্ঘশ্বাসের সাহায্যে ভেতরের অস্থিরতাটাকে বের করে দিয়ে অনু অরুকে আশ্বস্ত করে বলে, হ্যাঁ ওরও, কৃত্তিক ভাইয়া ওনার বন্ধুরা সবাই ফিরে গিয়েছে। আমাকে দেখি। সফেদ বিছানায় চাদরটা শক্ত হাতে খামচে ধরে দু চোখের প্লাবনে বুক ভাসালো অরু। ওর এমন ব্যথাতুর কান্না সহ্য হলো না অনুর, তাই তাড়াহুড়ো করে বোনকে বুকের মধ্যে নিয়ে অজস্র সান্ত্বনা দিতে শুরু করলো অনু। অনুর কাঁধে মুখ লুকিয়ে অরু শব্দ করে কাঁদতে কাঁদতে বলল, এটা তো কথা ছিল না আপা। উনি আমাকে রেখে কেন চলে গেল? কিভাবে পারলো আমাকে এভাবে হসপিটালে রেখে চলে যেতে? উনি কি মানুষ? মা ঠিকই বলে, উনি একটা অমানুষ। অনু বারবার একই কথা বলে অরুকে শান্ত করতে চাইছে, কিন্তু কাজ হচ্ছে না। কৃতিকের জন্য অরুর জান বেরিয়ে যাচ্ছে। এক পর্যায়ে রোগীর এহেন কান্নাকাটি শুনে ছুটে আসে নার্স। পরক্ষণে তারাই ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়ায় অরুকে। সেই ঘটনার আজ 2 দিন হতে চলল।
কৃতিকের আর কোনো খোঁজ খবর পায়নি অরু। কি করেই বা পাবে, নিজেই সারাদিন ইঞ্জেকশনের উপর ছিল, খোঁজ নেওয়ার সময় কোথায়? আর এখন যখন একটু একটু সুস্থতার দিকে ধাবিত হচ্ছে, তখনও কৃতিক ওর খোঁজ খবর নিচ্ছে না। এটা কি মানা যায়? ওরও মানতে পারছে না কিছুতেই। তাই তো বাইরে তাকিয়ে অঝোর ধারায় অশ্রু বিসর্জন দিয়ে যাচ্ছে এক মনে। একটা দুঃস্বপ্ন, এক রাশ অস্থিরতা, আর এক বুক কান্না। এভাবেই সারাদিন কেটে যায় অরুর। সে বেলা ঠিক কতক্ষণ কেঁদে ভাসিয়েছিল জানা নেই ওর। চোখ মুখ ফুলে ঢোল হয়ে গিয়েছে। সুন্দর ফিনফিনে ঠোঁটগুলো ফুলে কমলার কোষের মতো হয়ে আছে। সেখানটায় এখনও কৃতিকের দেওয়া গভীর ভালোবাসার ক্ষতগুলো সুস্পষ্ট। অথচ কৃতিক কোথাও নেই। দার্জিলিংয়ের পাহাড়ি বাঁকে হারিয়ে যাওয়া সুন্দর দিনগুলোর কথা ভাবতে ভাবতে ওর যখন ঘুমিয়ে যাচ্ছিল, ঠিক তখনই কেবিনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে অনু। ওর হাতে কিছু খাবার বক্স। অনু খাবারের বক্সগুলোকে একপাশে টেবিলে গুছিয়ে রাখতে রাখতে অরুকে বলল, সরি রে, তোর পছন্দের খাবারগুলো বানাতে বানাতে দেরি হয়ে গেল। আপা, প্রত্যয় ভাইয়া কই রে? অরুর প্রশ্নে অনু একটু দোনমনো করে বলে ওঠে। হঠাৎ প্রত্যয়ের খোঁজ করছিস যে? অরু শোয়া থেকে উঠে আধো শোয়া হয়ে বসে পড়ল। অতঃপর খুব শান্ত স্বরে বলল, জায়ান কৃতিক মঙ্গল গ্রহে থাকলে প্রত্যয় ভাইয়াও সেখানেই আছে, সেটা আমি ভালো করেই জানি। অনু একটা শুষ্ক ঝোঁক গিলে বলল, হ্যাঁ, ঠিকই বলেছিস, প্রত্যয় কৃতিক ভাইয়ের সাথে ফিরে গিয়েছে। তাহলে তোকে নেয়নি কেন? অরুর কথায় অনু একটু ইতস্তত কণ্ঠে অরুর উপর জোর খাটিয়ে বলল, বাড়ি তুই এখানে অসুস্থ হসপিটালে পড়ে থাকবি আর আমি তোকে রেখে বিদেশ চলে যাব? এটা হয় বল? অনুর কথায় দীর্ঘশ্বাস ছাড়ল অরু। পরক্ষণে হাত বাড়িয়ে বলল, আপা তোর ফোনটা দে তো। কি করবি? আমার কাছে তো কৃতিক ভাইয়ের নাম্বার নেই। অনুর ইতস্তত কণ্ঠস্বর শুনে অরু ভ্রু কুঁচকে বলল, এমন করছিস কেন আজীব? প্রত্যয় ভাইকে কল দেব, এখন দে। অরু এমনভাবে ফোন চাইল যে অনুর করণীয় আর কিছুই নেই। অগত্যা নিজের ফোন বাড়িয়ে দিল অরুর হাতে। ফোন পেয়ে অরু সবার আগে কল দিল কৃতিকের ইউএসএর নাম্বারে, কিন্তু দুর্ভাগ্যবশত নাম্বারটা বন্ধ। তাই এবার দ্বিতীয় কলটা টুকলো প্রত্যয় নাম্বারে। আর সব সময়ের মতোই কৃতিক ফোন না তুললেও আদর্শ স্বামীর মতো দুইবার রিং হওয়ার সঙ্গে সঙ্গেই ফোন তুলল প্রত্যয়। এপাশ থেকে ওরও কিছু বলার আগে প্রত্যয় তাড়া দিয়ে বলল, হ্যাঁ জান বলো। আমি একটু ব্যস্ত আসলে, কৃত্রিম ভাই। হ্যালো। অনুর বদলে ওরুর কণ্ঠস্বর শোনা মাত্রই থেমে গেল প্রত্যয়। তারপর দুই পাশে কিছুক্ষণ নীরবতা। প্রত্যয় চুপ হয়ে আছে দেখে ওরু আগ বাড়িয়ে বলল, ভাইয়া শুনতে পাচ্ছেন? প্রত্যয় চট জলদি প্রত্যুত্তর করলো ওপাশ থেকে। হ্যাঁ ওরু, কিছু বলবে? প্রত্যয়ের আশকারা পেয়ে ওরু চাপা দীর্ঘশ্বাস ছাড়ল। অতঃপর জিভ দিয়ে অধর ভিজিয়ে কান্নাগুলো গলায় আটকে রেখে বলল, ওনাকে দিন, বলুন, আমি কথা বলতে চাই। অরুর কথায় বিপরীতে প্রত্যয় নির্লিপ্ত কণ্ঠে বলল, ওরু ভাই তো মিটিংয়ে আছেন, বুঝতেই তো পারছো। মাত্র দিন 10 হলো লিখে ফিরেছে, সময়টা ব্যস্ততার। অরু শক্ত গলায় প্রত্যয়কে থামিয়ে দিয়ে বলে ওঠে, বলুন যে আমি কথা বলবো। আমার চাইতে ইম্পর্ট্যান্ট ওনার জীবনে আর কিছু নেই, থাকতে পারেও না। প্রত্যয় একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ভাই সত্যি তোমার সাথে কথা বলতে আগ্রহী নয় ওরু। তবে কি খেয়াল করনি যে ভাই তোমাকে ফেলে চলে এসেছে? এখনো বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে দাঁড়াও, ভাই মিটিংয়ের মাঝখানে ফোন হ্যান্ড ওভার করছি, বাট সবার মাঝে তোমাকে উল্টাপাল্টা বললে আমার কিছু করার নেই। এবার সত্যি সত্যি দমে গেল অরু। ঠিকই তো, সবাই একই কথা বলছে। কৃতিক ইচ্ছে করে ওকে ফেলে রেখে চলে গিয়েছে, আর এখন ফোনটাও তুলছে না, কথাও বলতে চাইছে না। এই দূরত্বের কারণ জানা নেই অরুর, কিন্তু কৃতিক যে ওকে স্পষ্ট সবার সম্মুখে ইগনোর করছে, এড়িয়ে যাচ্ছে, সেটা ভালোই বুঝতে পারছে অরু। তাই প্রত্যয়কে তৎক্ষণাৎ থামিয়ে দিয়ে বলল, লাগবে না, থাক। বলবেন সময় হলে অন্তত একটা কল দিয়ে যাতে যোগাযোগ করে, আমি অপেক্ষা করব। ঠিক আছে। ছোট্ট করে উত্তর দিয়ে পিক পিক আওয়াজে কল কেটে দিল প্রত্যয়।
কথা শেষ হলে অনুর দিকে ফোনটা বাড়িয়ে দিয়ে অরু ছলছল চোখে মেঝের দিকে তাকিয়ে বলে ওঠে, আপা, জায়ান কৃতিক তাহলে সত্যিই আমাকে রেখে চলে গিয়েছে আর এখন আমার সাথে কথাও বলতে চাইছে না। কি দোষ করলাম আমি আপা? সবকিছু তো ভালোই চলছিল, তাহলে হঠাৎ এভাবে অবহেলা করার কি মানে আছে বল না? বোনের চোখ থেকে চোখ সরিয়ে ঘুরে দাঁড়িয়ে অনু গাঢ় গলায় বলল, আগেই বলেছিলাম তোকে কৃতিক ভাইয়া মানুষটা সুবিধার না। শুনিসনি তুই? প্রেমের তোপে নিজের শরীর হৃদয় সবকিছু তাকে দিয়ে এখন নিজের সর্বস্ব হারিয়ে বসে আছিস। অনুর কথার পাছে ওরু শুধুই চুপচাপ চোখের জল ফেলল। ওর আর এই মুহূর্তে বলার মতো কিছুই নেই। কাকে নিয়েই বা বলবে? যে ওকে হসপিটালে ফেলে রেখে সেই সুদূর আমেরিকায় ফিরে গিয়েছে, তাকে নিয়ে? সেটা কি আদৌ শোভা পায়? না, পায় না, মোটেই পায় না। তীব্র অভিমান আর বিচ্ছেদের যন্ত্রণায় ওরুর কলিজা ধরে আছে। এই মুহূর্তে ওই পাষাণ হৃদয়হীন অভদ্র লোকটাকে নিয়ে আর একটা কথাও নয়। বেলা বেজেছে অনেক, তবে আজ রোদ ওঠেনি। আকাশ ছেয়ে আছে কালো মেঘের চাদরে। তবুও ভ্যাপসা গরম চারিদিকে। বাগান বিলাসের গাছগুলো শূন্য পড়ে আছে। কোনো রকম ফুল না ফোটায় কৃতিক পুঞ্জের বিশাল গেটটাকেও কেমন ন্যাড়া ন্যাড়া লাগছে। কৃতিকের খালি পড়ে থাকা রুমের জানালা দিয়ে মহল থেকে মেইন গেট অবধি স্পষ্ট দেখা যায়। আপাতত কৃতিকের শূন্য রুমের দোলনায় বসে হাঁটু ভাঁজ করে তাতে মাথা ঠেকিয়ে সেই ফুলবিহীন বাগান বিলাসগুলোই এক ধ্যানে পর্যবেক্ষণ করছে অরু। পরনে কৃতিকের শার্ট, তাতে লেগে আছে কৃতিকের গন্ধ। চোখ দুটো নির্ঘুম আর ক্লান্ত, মুখের আদলে বিষণ্ণতা আর ব্যথার ছড়াছড়ি। আজ প্রায় 1 মাস হয়ে গিয়েছে অরু হসপিটাল থেকে বাড়ি ফিরেছে, অথচ গত 1 মাসে একটাও খবর পায়নি কৃতিকের। প্রথম নিজের আত্মসম্মানের মাথা খেয়ে পাগলের মতো কল করে গিয়েছে প্রত্যয়কে, কিন্তু প্রত্যেকবারই কৃতিক ওর সাথে কথা বলতে অনিচ্ছা প্রকাশ করেছে। নানা ছুতোয় ফোন কল এড়িয়ে গিয়েছে। এভাবে যেতে যেতে এক পর্যায়ে অরু না চাইতেও যোগাযোগ করার চেষ্টাটা বন্ধ করে দিয়েছে পুরোপুরি। এর পরবর্তী দিনগুলো ছিল অরুর জন্য অত্যন্ত দুর্বিষহ আর চরম যন্ত্রণার। যে মানুষটা ওর খোঁজ নেয় না, কথা বলে না, জানতে চায় না ওরু কেমন আছে, আদৌ বেঁচে আছে নাকি মরে গিয়েছে, তার জন্যই কত রাজ্যে ফ্লোরে গড়াগড়ি খেয়ে চিৎকার করে কেঁদেছে, তা কেবল এই মহলের 4 দেওয়ালই জানে। মাঝে মধ্যে অষ্টাদশীর এমন ভালোবাসার কাতরতা চোখে সহ্য করা যেত না। ওর হৃদয় বিদারক চিৎকার আর আহাজারিতে না চাইতেও বাড়ির ভৃত্যদের চোখের কোটর ভিজে উঠত। এমনও দিন গিয়েছে সারা রাতে ওয়াশরুম থেকেই বের হতো না অরু। সারা রাত শাওয়ারের নিচে বসে ভিজতে ভিজতে সেখানেই টালমাটাল হয়ে ঘুমিয়ে যেত। অথচ ওর এই কষ্ট, এই অস্থিরতা, এই বেকুলতা কৃতিকের অগোচরেই রয়ে গিয়েছে। প্রথম লুটিয়ে পড়ে কেঁদে কেটে দুনিয়া ভাসালেও তারপরের কিছুদিন ইচ্ছে মতো ভাঙচুর করেছে ও। স্বামীর অবহেলায়, জিদে, দুঃখে, অসহ্য যন্ত্রণায় ও যেন পাগল হয়ে যাচ্ছিল। হাতের কাছে যা পেয়েছে, একটু পান থেকে চুন খসলেই তাই ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছে। বাড়ির অর্ধেক জিনিস ভেঙে ফেলার পরেও কেউ টু শব্দটিও করেনি অরুর সাথে। কারণ যে ভেঙেছে সে কৃতিক পুঞ্জের ছোট সাহেবের কলিজার টুকরো, এই বাড়ির আসল মালকিন। তাকে কিছু বলার সাধ্যই কার? তাছাড়া কৃতিক গতবার এসে সব কিছু জোড়ায় জোড়ায় কিনে রেখে গিয়েছে। সুতরাং অরু যেটাই ভাঙুক না কেন, স্টোর রুমে সেটার রিপ্লেসমেন্ট এখনও সযত্নে রয়েছে। প্রথমে হৃদয় ভরা আবেগের জোয়ার, এরপর তীব্র জিদের বহিঃপ্রকাশ, আর এখন কিছুদিন যাবৎ অরু একেবারে শান্ত। সারাদিনে মুখ ফুটে দুটো কথা বলে কিনা সন্দেহ। কথা বলা তো দূরে থাক, দুবেলা খাওয়া ছাড়া কৃতিকের রুম থেকে বের হয় না ও। সারাক্ষণ কৃতিকের রুমে দরজা আটকে বসে নয়তো শুয়ে থাকে। মাঝে মধ্যে কাঁদে, দীর্ঘশ্বাস ছেড়ে বুকের ব্যথা সংবরণ করে, তবে সেটা সবার আড়ালে নিঃশব্দে। ছোট্ট মস্তিষ্কটা কখনো কখনো কষ্টে ফেটে যায়, কখনো বা অভিমানে। তবে আজকাল অরু নিজেকে সামলাতে নিতে চাইছে। অরুর অযাচিত অভিমানী মন বলে,
যে মানুষটাকে অরুকে দেখতে চায় না তার জন্য এতটা বিরহ মানায় না। হি ডাজ নট ইভেন ডিজার্ভ ইট, বাস্টার্ড। কৃতিককে সবচেয়ে খারাপ গালিটা দিয়েও মন ভরছে না অরুর। ইচ্ছে তো করছে সামনে পেলে খামচে খুমচে সুন্দর চেহারাটার স্ট্রাকচারটাই বদলে দিতে, কিন্তু কষ্ট দেওয়ার জন্য হলেও তো তাকে একবার চোখের দেখা দেখতে হয়। সেটাই তো দেখতে পারছে না অরু। কৃতিক কেন বদলে গেল এভাবে? কোন অপরাধের শাস্তি স্বরূপ অরুকে বেঁচে থাকতেই মৃত্যুদণ্ড প্রদান করা হলো? সেই কারণ ভাবতে ভাবতে আরও এক দফা নিঃশব্দে টপাটপ চোখের জল ফেলল অরু। পরক্ষণেই তা মুছে নিল হাতের পিঠ দিয়ে। ঠিক তখনই নিচতলা থেকে ভেসে এলো অনুর গলার আওয়াজ। ওরু, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল তো। বুক চেড়ে একটা দীর্ঘশ্বাস বের করে সাড়া দিল অরু। আসছি আপা। বিয়ের পর অনুর একমাথা দায়িত্ব বেড়েছে বইকে কমেনি। এখন ওর সংসার হয়েছে দুটো সংসারে সমান তালে সামলাতে হয় অনুকে। তার উপর ভার্সিটি তো আছেই। প্রতিদিন অন্তত 2বার করে এ বাড়ি ও বাড়ি করতে হয় ওকে। এই বাড়িতে যেমন অসুস্থ মা আর ভগ্ন হৃদয়ের বোনটাকে সামলাতে হয়, তেমনি ও বাড়িতে দুজন মা বাবারও দেখভাল করতে হয় অনুকে। এত দায়িত্ব পালন করেও অনুর সুখের অভাব ছিল না, যদি না চোখের সামনে নিজের ছোট্ট বোনটাকে এভাবে তিলে তিলে শেষ হয়ে যেতে দেখতে হতো। এখন ভালোই ভালোই অরুটা নিজেকে সামলে নিতে পারলেই হলো, সেই ভেবে আপাতত স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলো অনু। অনুর কথা মতো খেতেই বেরিয়েছিল অরু, কিন্তু করিডোরের মাঝপথে মায়ের রুম থেকে ভেসে আসা কিছু কথোপকথন শুনে অকস্মাৎ থমকে গেল অরুর পা। ভেতরে মামি কিছু বলছে হয়তো, যা স্পষ্ট নয়। মামির কথাগুলো স্পষ্ট শোনার উদ্দেশ্যে এবার আরেকটু পিছিয়ে এসে দেওয়াল ঘেঁষে দাঁড়ালো অরু। তৎক্ষণাৎ কানে এলো মাকে দেওয়া মামির কুটিল সলাপ পরামর্শ। ওকে এভাবে কতদিন রেখে দেবে? ওই ছেলে তো আর ফিরবে বলে মনে হচ্ছে না। না ফিরলে তোমারই লাভ। এখন ভালোভাবে ওকে বিয়েটা দিয়ে দাও। কিন্তু আজমেরি শেখের চিন্তিত কণ্ঠস্বর শোনা গেলে জাহানারা পুনরায় মাকে আশ্বস্ত করে বললেন, জানি মেয়ে তোমার সতী সাবিত্রী নেই। তার উপর অনুর বিয়ের দিন সকলের সামনে ভরা মজলিসে যা খেল দেখালো ওই ছেলে, তারপর আর পাত্র পাবেও না ওর জন্য। তার চেয়ে বরং একটা কাজ করো, আমার রেজার সাথেই না হয় ওর বিয়েটা। না মানে আমি মুখ থেকে একবার বললে আমার ছেলে কিন্তু না করবে না। তাতে তোমার মেয়ে যতই অন্য ছেলের সাথে শুয়ে আসুক, আমার ছেলে আমার কথা। এক্ষুনি থামো মামি। অরুর কঠিন আওয়াজে এক প্রকার লাফিয়ে উঠল জাহানারা। তিনি হকচকিয়ে পেছনে তাকাতেই দেখলেন অরু রণমূর্তির ধারণ করে তার দিকেই তাকিয়ে আছে। আমার মায়ের কানে সীসা ঢালা বন্ধ করো। আজমেরি শেখ মেয়ের মুখের দিকে তাকিয়ে আছেন শুধু। এই মুহূর্তে অরুকে কিছু বলতে কেন যেন সায় দিচ্ছে না তার মন, তাই বললেনও না, চুপচাপ বসে রইলেন শুধু। ওদিকে অরুর চাউনিতে ভেতরে ভেতরে একটু ভীত হলেও উপরে মেঘে সাহস ধরে রেখে জাহানারা চোখ রাঙিয়ে বললেন, বেয়াদব মেয়ে, আরে পাচ্ছিস কেন? অরু নিজের চোয়ালটা শক্ত করে তেতো গলায় বলল, আরই পেতেছি, বেশ করেছি। আমার স্বামীর বাড়িতে আমার যা ইচ্ছে হবে আমি তাই করব। তুমি বলার কে? দ্বিতীয়বার যদি আমার বাড়িতে এসব বস্তা পচা বিয়ের আলাপ শুনেছি, তাহলে এ বাড়িতে তুমি আর জায়গা পাবে না মামি। আর তোমার ছেলের জন্য যদি এতই মেয়ের অভাব হয়, তাহলে আমাকে বলো, মুখলিসের চাচার মতন বিপরীত লিঙ্গের কাউকে খুঁজে দিব, তাও দয়া করে নিজের গোবর মাথার বুদ্ধি বিলাতে এসো না এখানে। মামির মুখের উপর এক নাগারে কতগুলো কথার তীর নিক্ষেপ করে হনহনিয়ে রুম ত্যাগ করে অরু। আজমেরি শেখ এখনও মেয়ের যাওয়ার পানে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন। আজ হুট করে অরুর মাঝে নিজের যৌবনের প্রতিচ্ছবি দেখতে পেলেন তিনি। সাধারণত অনুর মাঝে একটু আধটু দাম্ভিকতা থাকলেও অরুর মাঝে তা পুরোপুরি অনুপস্থিত ছিল, কিন্তু আজ যখন হুট করে দেওয়ালে পিঠ থেকে গেল, তখন অরুও কঠোর দাম্ভিকতা নিয়ে ঝাঁঝালো এক ক্রুদ্ধ কণ্ঠে প্রতিবার করল অন্যায়ের, যা আজমেরি শেখকে অনেকটাই বিস্মিত করেছে।
মায়ের রুম থেকে আর নিচে খেতে যাওয়া হলো না অরুর। ও তৎক্ষণাৎ বেরিয়ে দৌড়ে চলে এসেছে নিজের রুমে। রুমে ফিরে আজ আবারও বহুদিন বাদে ল্যাপটপ নিয়ে বসলো অরু। অনর্গল চোখের জল ফেলতে ফেলতে ইমেইলে গিয়ে ঝাপসা চোখে তাকিয়ে টাইপ করতে লাগলো কাপা হাতে। টলটলে প্রেমের জোয়ারে বানভাসী হৃদয়টা যে তুমিহীন খরায় চৌচির হয়ে ফেটে যাচ্ছে। কোথায় তুমি জায়ান? অরু বার্তা পাঠানোর সঙ্গে সঙ্গে ওপাশ থেকে রিপ্লাই এলো, আমি আছি তোমার অস্তিত্বের মিশেলে নিভৃতে। চোখ দিয়ে নয়, মন দিয়ে খোঁজো, মস্তিষ্কে নয়, হৃদয়ে অনুভব করো। বিলিভ মি, ঠিক খুঁজে পাবে হার্টবিট। হুট করে এমন একটা রিপ্লাই পেয়ে খুব অবাক হলো অরু। অবাকের চরম সীমানায় পেছনের ইমেলগুলো চেক করতে লাগলো একে একে, যেখানে ওর করা প্রত্যেকটা ইমেইলেরই আলাদা আলাদা রিপ্লাই করেছিল কৃতিক। আর সর্বশেষে যে মেসেজটা ছিল, দেখতে পারছি না, ছুতে পারছি না, ভুলতে পারছি না, তবুও তুমি আছো। এ তোমার কেমন থাকা জায়ান কৃতিক? ঠিক সেই মেসেজের রিপ্লাই ছিল এটা। আমি আছি তোমার অস্তিত্বের মিশেলে। চোখ দিয়ে নয়, মন দিয়ে খোঁজো, মস্তিষ্কে নয়, হৃদয়ে অনুভব করো। বিলিভ মি, ঠিক খুঁজে পাবে হার্টবিট। এর পরের মেসেজগুলো কৃতিক অটোমেটিক এই রিপ্লাইটাই সেট করে রেখে দিয়েছে, যার ফলরূপ বার্তা পাঠানোর সঙ্গে সঙ্গে রিপ্লাই এসেছে। আর এই মুহূর্তে এত কিছু অবলোকন করার পর ওর দৃঢ় মন বলছে, এই মানুষটা কোনো দিনও আমাকে ভুলতে পারে না। মানুষটা নিজেকে নিজে ভুলে যেতে পারে, কিন্তু আমাকে নয়, এটা অসম্ভব। তৎক্ষণাৎ ল্যাপটপ ফেলে রেখে সোজা নিজে গিয়ে অনুর হাত থেকে ফোন ছিনিয়ে নিয়ে প্রত্যয়ের নাম্বারে কল লাগালো অরু। ওপাশ থেকে কল রিসিভ হতে অরু তীক্ষ্ণ গলায় বলল, আমার জায়ান কৃতিক কোথায়? ওরও আসলে? প্রত্যয়কে মাঝপথে থামিয়ে দিয়ে অনুপনু রায় বলে ওঠে, অরু নই, মিসেস জায়ান কৃতিক বলছি, আপনার বসের ওয়াইফ। আমার হাজব্যান্ড কোথায়? অরুর কথায় এবার সত্যি সত্যি ঘাবড়ে গেল প্রত্যয়। কিছুক্ষণ দোনমনো করেও অরুকে লক্ষ্যচ্যুত করা যাচ্ছে না মোটেই। মনে হচ্ছে আজ ওরু ব্যাটে বলে ছক্কা হাঁকিয়ে ছাড়বে। তবু কিঞ্চিত গলা উঁচিয়ে প্রত্যয় বলে ওঠে, ভাই আসলে? একটুও কপটতা নয়, ছটপট উত্তর দিন, নয়তো মিসেস জায়ান কৃতিক হিসেবে নিজের ক্ষমতাগুলো ব্যবহার করতে বাধ্য হব আমি। অরুর কথা শেষ হতেই একটা বড়সড় দীর্ঘশ্বাস ছেড়ে প্রত্যয় বলল, ভাই ফানফেসকুতেই আছে। গত সপ্তাহে লঞ্চ অ্যাঞ্জন্স এসেছে। এখানকার হসপিটালে শিফট করা হয়েছে ভাইকে। ব্রেনে বেশ কিছু অস্ত্রোপচার করা দারুণ, এখনও জ্ঞান ফেরেনি। তবে এখনকার ডক্টররা আশা করেছেন খুব শীঘ্রই সেটা ফিরবে। প্রত্যয় আরও কি কি বলেছে তা আর কান অবধি পৌঁছায়নি অরুর। ও ফোনটা হাত থেকে ফেলে দিয়ে কিছুক্ষণ কষ্ট করে ভেতর থেকে শ্বাস টেনে তুলল। অতপর ধপ করে মেঝেতে বসে গগন কাঁপানো চিৎকার দিয়ে কেঁদে উঠল। কি ভীষণ যন্ত্রণাদায়ক সে কান্নার আওয়াজ বলে বোঝানো নয়। দু হাতে নিজের চুলগুলো নিজেই টেনে ধরে চিৎকার করে কাঁদছে অরু। ও এতদিন ধরে কি ভেবে এসেছে, কতটা ভুল বুঝেছে, অথচ ওর স্বামী দিনের পর দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এখনও লড়ছে। এতদিন তো যা ছিল ভালোই ছিল, কিন্তু এই ভুলের ব্যথা কী করে সইবে অরু? কার ভালোবাসায় সন্দেহের আঙুল তুলল ও? ছি! বিশাল হলরুমের মেঝেতে হুমড়ি খেয়ে পড়ে হৃদয় চিরে চিৎকার করছে অরু। ওর কান্না দেখে পুরো মহল কাঁদছে। তখনও মহল্লার সরু গলি ভেদ করে অস্পষ্ট আওয়াজে অরুর কানে ভেসে আসছে মিনারের গাওয়া দুটো ব্যথাতুর গানের লাইন। আহারে আহারে, কোথায় পাবো তাহারে, যে ছিল মনেরই গহীন কোণে। দিনের দ্বিপ্রহর চলমান, দুপুরের ভাত ঘুমে বিভোর পুরো মহল্লা। আকাশের ধূসর মেঘটুকু ধীরে ধীরে কেটে গিয়ে তীক্ষ্ণ সূর্য কিরণে ছেয়ে গিয়েছে কৃতিক কুঞ্জ। পুরো গলি ফাঁকা, সেই সাথে ফাঁকা পড়ে আছে সুবিশাল বাড়ির লনটাও। এই তো মাস দেড়েক আগেও কৃতিকের বন্ধুদের হই হুল্লোড় আর কথার বহরে সর্বক্ষণ জমজমাট হয়ে উৎসব মুখর পরিবেশ ঘিরে থাকতো বাড়িটায়।
দিঘির পাড়ের বৈঠকখানায় বিকেল হলেই বসত চায়ের আসর। অথচ মাত্র এই কয়েকদিনের ব্যবধানে সব আনন্দ উল্লাস কেমন ফিকে হয়ে গেল। বাড়িটা সে আগের ভুতুড়ে বাড়ির মতোই ছিনছিন করছে এখন। চারিদিকে কেউ নেই, কেউ নেই, গন্ধটা মারাত্মক পীড়া দিচ্ছে আজকাল। আর এখন এই মুহূর্তে যা সবচেয়ে বেশি পীড়া দিচ্ছে তা হলো ক্রন্দনরত অরুর চিৎকার। ওর কান্নার আওয়াজ মহলের চার দেওয়ালে বাড়ি খেয়ে ক্রমাগত প্রতিধ্বনিত হচ্ছে কর্ণকুহরে, যা আরও বেশি ব্যথাতর শোনাচ্ছে। আজ থেকে বছরখানেক আগেও কেউ কি জানতো যে অরু নিজের বিলেতবাসী সৎ ভাইয়ের জন্য এভাবে আর্তনাদ করবে কোনো দিন? না, জানতো না। ওরও নিজেও হয়তো জানতো না, কোনো দিন কল্পনাও করেনি। অথচ সময় ওকে কোথা থেকে কোথায় নিয়ে এলো। সবচেয়ে অপছন্দের আর বিরক্তিকর সেই ভাইয়াটার জন্য আজ অরুর এখন কষ্টে দুঃখে জান বেরিয়ে যাচ্ছে। মনে হচ্ছে চোখের সামনে দুনিয়াটা দুলছে। মানুষ পটে ভেসে উঠছে শুধু একটাই মুখ, এক জোড়া ঘোর লাগানো চোখ। নাকে এসে স্পর্শ করছে একটা পছন্দের সুঘ্রাণ, আর কর্ণকুহরে বাড়ি খাচ্ছে গাঢ় গলার আওয়াজে ডাকা একটা মাত্র শব্দ, তুই আমার হার্টবিট। গত 1 মাস ধরে মানুষটার উপর কি কি গিয়েছে কে জানে। আচ্ছা, কতটা আঘাত পেয়েছেন উনি? আগেরবারও তো মাথায় আঘাত পেয়ে হসপিটালে ভর্তি হয়েছিল, এখন আবারও। এই 1 মাসে কি একবারও ওর কথা মনে পড়েছিল চেতনাহীন কৃতিকের? সব কিছু কবে আবার আগের মতো হবে? আচ্ছা, কৃতিক আদৌ বাঁচবে তো? নিজের মনে পায়তারা করে বেড়ানো হাজারো অনিশ্চিত প্রশ্নের জালে জড়িয়ে গিয়ে ক্রমশ কেঁদে চলছে অরু। ওর ভালো লাগছে না, দম বন্ধ হয়ে আসছে, মুখের ওপর সমগ্র ছড়িয়ে পড়েছে নিমের মতো তেতো স্বাদ। গলাটা শুকিয়ে কাঠ, চোখের দৃষ্টি অস্পষ্ট আর ঝাপসা। দেখে মনে হচ্ছে এখনই মূর্ছা যাবে মেয়েটা। ওদিকে অরুর এহেন আর্তনাদ শুনে উপর থেকে ছুটে আসেন আজমের শেখ আর জাহানারা। অনু ডাইনিংয়ে খাবার পরিবেশন করছিল। ছোট বোনকে হঠাৎ এভাবে ভেঙে চুরে পড়ে কাঁদতে দেখে ও দৌড়ে আসে হলে। তড়িঘড়ি করে হাঁটু ভেঙে বসে 2 হাতে আগলে ধরে অরুকে। অনু ওরকে ধরেছে ব্যাপারটা বোধগম্য হতে তৎক্ষণাৎ শরীরের সর্বশক্তি প্রয়োগ করে অনুকে একটা ছটকা মেরে দূরে সরিয়ে দেয় অরু। অরু সরিয়ে দেওয়া সত্ত্বে অনু পুনরায় অরুর দিকে এগিয়ে এসে উদ্বিগ্ন কণ্ঠে বলে, ওরু বোন আমার, শোন একটু আপার কথাটা। অনু আবারও অরুকে ছুতে চাইলে অরু হাতে ভর করে দূরে সরে গিয়ে ছাছালো গলায় বলে, একদম ছবি নামায়, তোরা সবাই মিথ্যাবাদী। অনু আকুতি ভরা কণ্ঠে ফুপিয়ে উঠে বলল, শোন একটু। অনুর কথার পাছে অরু কাঁদতে কাঁদতে বলল, কি শুনবো? আবার কি গল্প শোনাবি? তোরা আমাকে, আমার স্বামী মারা যাচ্ছে আপা, গত 1টা মাস ধরে অপারেশন থিয়েটারের কামরায় দিনরাত অতিবাহিত করছি, অথচ আমি কিছুই জানি না। উল্টো তোরা আমাকে দিনের পর দিন এটা বুঝে এসছিস কি আমার জায়ান কৃতিক আমার সাথে কথাই বলতে চায় না, আমার সাথে দূরত্ব বাড়াতে চায় বলে আমাকে রেখেই ইউএসএ ফিরে গিয়েছে। কেন আপা, কেন তোরা আমার সুন্দর অনুভূতিগুলোকে এভাবে পায়ে পিষে ফেললি বল? শুধু তো ভালোই বেসেছি, অন্যায় তো করিনি। অরুর এত এত অভিযোগের পাছে অনু টুকরে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে নাক টেনে বলল, আমার কথাটা তো একটু শোন। অরুর মাথা ঠিক নেই। এই মুহূর্তে হৃদয় আর মস্তিষ্ক জুড়ে ঘুরপাক খাচ্ছে শুধুই জায়ান কৃতিক, এছাড়া আর কোনো কিছুই শোনার অবস্থাতে নেই ও। তাই অনুর কান্নাকাটিকে খুব একটা গুরুত্ব না দিয়ে টলতে টলতে হলরুম ত্যাগ করে অরু। হেলে দুলে সিঁড়ি ভেঙে উপরে উঠতে উঠতে ধরা গলায় বলে, সবাই ঠকিয়েছে আমায়, আমার আপাও। অরু ধীর পায়ে চলে যাচ্ছে। আজমেরি শেখ সেদিকে তাকিয়ে শান্ত নির্জীব গলায় বললেন, কেউ ঠকায়নি তোমাকে, বরং বাঁচিয়েছে। মায়ের কথায় তাচ্ছিল্যের হাসি হেসে রুমে ঢুকে ধাপ করে দরজা লাগিয়ে দিল অরু। গভীর রাতে পিক পিক করে দরজার পাসওয়ার্ড খোলার আওয়াজে আচমকা তন্দ্রা ছুটে গেল নীলিমার। তবে তীব্র জ্বরের দাবাদহে ঝাপসা চোখ দুটো খুলে রাখা যাচ্ছে না মোটেই। মাথাটা ছিমছিম করছে। মাতাল মানুষের মতোই এক মনে বিড়বিড় করে যাচ্ছে নীলিমা।
কোথায় আছে, কি করছে, কেন করছে কিছুই বোধগম্য নয় ওর। শুধু মনে হচ্ছে খোলা আকাশের শূন্যতায় আপন মনে গা ভাসাচ্ছে ও। একটু পরে রুমে এসে হাজির হলো সায়র, হাতে একটা খাবারের পার্সেল। চোখ মুখ বিষণ্ণ, দেখেই বোঝা যাচ্ছে বাইরে থেকে ফিরেছে মাত্র। রুমের ভেতর প্রবেশ করে জ্বরে কাতরাতে থাকা নীলিমাকে দেখে বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো সায়রের। গত 1.5 মাস ধরে ওদের 4 জনের দিন আর রাত সমান হয়ে গিয়েছে। কখনো লস অ্যাঞ্জেলস তো কখনো সান ফ্রান্সিসকো। মোট কথা প্রাইভেট জেটে এক প্রকার ডেইলি প্যাসেঞ্জারি করেছে ওরা 4 জন। তবুও আজ এতগুলো দিন পর একটু স্বস্তিতে বাড়ি ফিরেছিল সায়র, কারণ কৃতিকের জ্ঞান ফিরেছে আজ সকালেই। যেখানে ওর বাঁচার সম্ভাবনাই ক্ষীণ ছিল, ইন্ডিয়ার ডক্টররা প্রাথমিক চিকিৎসা দিয়ে হাল ছেড়ে দিয়েছিল, সেখানে ওরা 3 জন বন্ধু হাল ছাড়েনি কখনো। এশিয়ান ডাক্তারদের বুড়ো আঙুল দেখিয়ে কৃতিককে সেদিনে এমার্জেন্সি ফ্লাইটে উড়িয়ে নিয়ে এসেছিল ইউএসএ, যার ফলস্বরূপ উপরওয়ালার অশেষ রহমত এবং অ্যালিসা, অর্ণব আর সায়রের দৃঢ় মনের জোরে আজ এ পর্যন্ত ফিরে এসেছে কৃতিক। কিন্তু সায়রের এহেন দিনের পর দিন অনিয়মিত জীবনযাপন আর দিনরাত ডেইলি প্যাসেঞ্জারিতে আরেকজন যে একাকী বিষণ্ণতায় দিন কাটাতে গিয়ে ধীরে ধীরে অসুস্থ হয়ে যাচ্ছিল, তা আর ঠাওর করে উঠতে পারেনি সায়র। বন্ধু মহলের সব থেকে স্ট্রং আর দৃঢ় মনোবল সম্পন্ন বেস্ট ফ্রেন্ডের এমন জীবন মরণের সন্নিহিত সময়ে দাঁড়িয়ে অন্য কিছুতেই মনোনিবেশ করার কথা যেমন নয়, ঠিক তেমনি এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে সায়রও পারেনি নীলিমার যত্ন নিতে, ওকে যথাযথ মূল্যায়ন করতে, যার ফলে নীলিমা আজ পুরোপুরি বিছানা সজ্জায়। ভাগ্যিস নীলিমার আব্বাজান এখানে নেই, নইলে আদরের মেয়ের এমন নাজেহাল অবস্থা দেখে তিনি সায়রের কয়টা হাড্ডি আস্ত রাখতেন না সেটা ভাবনার বিষয়। নীরবে নীলিমাকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করতে করতে আবারও দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো সায়রের বুক চিরে। পরক্ষণেই নিজের ভাবনা থেকে বেরিয়ে এসে এক নজর ঘড়ির কাঁটায় চোখ রাখল সায়র। দেখল রাত তখন 1:30টার কাছাকাছি। এত রাত হয়ে গিয়েছে অথচ এখনও নীলিমার কিছুই খায়নি। সেই ভেবে সায়র তাড়াহুড়ো করে জামাকাপড় ছেড়ে পাজামা সেট গায়ে চড়ালো। অতপর পার্সেলের খাবারগুলো প্লেটে করে নিয়ে এলো নীলিমার কাছে। নীলিমা তখনও এক মনে বিড়বিড়াচ্ছে। সায়রকে আলগোছে নিয়ে নিজের বুকের সাথে হেলান দিয়ে বসিয়ে একটু একটু করে খাবার তুলে দিতে লাগলো নীলিমার মুখে। নীলিমা কতক্ষণ চিবোচ্ছে তো কতক্ষণ খাবার গালে নিয়ে থম মেরে বসে আছে, ওর মাথাটা টলছে। সায়র নিজের ঘাড়টা বাঁকিয়ে ওর মুখের দিকে তাকিয়ে শান্ত স্বরে শুধালো, কি হলো, খাচ্ছ না কেন? বেশি খারাপ লাগছে? নীলিমা চোখ বুঝেই হ্যাঁ সূচক মাথা নাড়ালো। এই তো আমি ফিরে এসেছি, এবার সব ঠিক হয়ে যাবে, আমি সব ঠিক করে দেব, তোমাকে আর একা থাকতে হবে না। সায়র মোটেও বউকে অবহেলা করার মতো ছেলে না, একটু সুস্থ হও, তারপর পুরো আমেরিকা চষে বেড়াবো আমরা দুজন, প্রমিস। এক মনে কথাগুলো বলে আবারও নীলিমার মুখে খাবার তুলে দিতে ব্যস্ত হয়ে পড়ল সায়র। একে একে খাবার আর ওষুধ খাইয়ে হাত পা মুছিয়ে নীলিমাকে পুনরায় বেডে শুয়ে দিল সায়র। অতপর সব কিছু গুছিয়ে রাখতে বেড ছেড়ে উঠে দাঁড়ালো ও। তৎক্ষণাৎ পেছন থেকে সায়রের আঙুলটা টেনে ধরে অস্পষ্ট গলায় নীলিমা বলল, আমার শীত করছে, এখানে অনেক ঠান্ডা, জলদি আসুন। সায়র ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখতে পেল সত্যি নীলিমার চিবুক কাঁপছে থরথরিয়ে। মনে হয় জ্বরটা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে, অথচ নীলিমার শরীরে দুটো কমফোর্টার। সায়র ব্যাচেলার মানুষ, নীলিমাকেও এনে উঠিয়েছে নিজের ছোট্ট অ্যাপার্টমেন্টে। এখনও জিনিসপত্র সেরকম কিছুই কেনা হয়নি, বাসায় আর কোনো কমফোর্টারও নেই। এদিকে সায়রের নিজেরও শীত করছে আর নীলিমাও শীতে অস্থির হয়ে উঠছে। কি করা যায় এখন? সেই ভেবে পরিশেষে নিজেদের পরিস্থিতি পরখ করে সায়র অনেক কিছু ভেবে চিনতে আজ প্রথমবারের মতো নীলিমার সাথে এক বিছানায় এক কমফোর্টারের নিচে শুয়ে পড়ল।
সঙ্গে সঙ্গে আদুরে বিড়াল ছানার মতো ওর বুকের মধ্যে এসে ঠাঁই নিল নীলিমা। নীলিমা এভাবে কাছে আসায় সায়র একটু ইতস্তত বোধ করলো না, আর না তো ওর মাঝে মাথা চাড়া দিয়ে উঠল কোনো অবাধ্য পুরুষালী ইচ্ছে। উল্টো নীলিমার কম্পনরত শরীরটাকে নিজের বুকে আগলে নিয়ে ওর উষ্ণতা ছড়িয়ে দিতে লাগলো নীলিমার সর্বাঙ্গে। কিছুক্ষণ যেতে নীলিমা কাঁপাকাঁপি থামিয়ে একটু শান্ত হয়ে এলে সায়র ওর কানের কাছে মুখ নিয়ে হিসিয়ে শুধালো। এখন ভালো লাগছে? নীলিমা প্রথমে হ্যাঁ না দুদিকেই মাথা নাড়ালো, অতপর কোনো রূপ কথাবার্তা ছাড়াই সায়রকে বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় বানিয়ে দিয়ে নিজের শরীরের উপরিভাগে এঁটে থাকা সবটুকু সম্ভ্রম টেনে টুনে খুলে ফেলল। নীলিমার এহেন কাণ্ডে সায়র চোখ বড় বড় করে দাঁত খিচিয়ে বলে উঠল, এই মেয়ে, কি করছো তুমি? আমি এসব জীবনেও দেখিনি, এক্ষুনি ডাকো। সায়রের কথার দু পয়সা পাত্তা না দিয়ে ওকে পুনরায় শক্ত করে জড়িয়ে ধরে নীলিমা বিড়বিড়িয়ে বলল, গরম লাগছে তো? কি আজব মুড সুইং রে বাবা! একটু আগে শীত শীত করে মাথা খারাপ করে ফেলছিল, এখন আবার হুট করেই গরম লাগছে। মনে মনে হাজারটা যুক্তি দাঁড় করালেও বস্তুত সায়র এই মুহূর্তে কথা বলার অবস্থাতেই নেই। ও নিজের হাত পা দাঁত সব কিছু খিচিয়ে চোখ বন্ধ করে রেখেছে। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে, এক্ষুনি পানি খাওয়া প্রয়োজন। নীলিমার তুলতুলে শরীরের স্পর্শে ক্রমশ একটা ভেজা নরম অনুভূতি ছড়িয়ে পড়ছে সায়রের মন মস্তিষ্ক জুড়ে। সেই ছড়িয়ে পড়া বেসামাল অনুভূতির জোয়ারে কাবু হয়ে যাচ্ছে সায়রের ভালো মানসী সত্তাটা। ওর হৃদয়টা অবাধ্য কিছুর আশকারা দিয়ে যাচ্ছে বারবার, কিন্তু সেটা তো সম্ভব নয়। নীলিমা এমনিতেই জ্বরের ঘোরে বুঁদ হয়ে আছে, তার উপর সম্পর্কটা এখনও এতটা স্বাভাবিক হয়নি। অগত্যা উপায়ন্তর না পেয়ে সায়র দু হাত মুঠিবদ্ধ করে দাঁত খিচিয়ে নিজের মনটাকে ধমকাচ্ছে ক্রমাগত। নিজেকেই নিজের চোখ রাঙিয়ে বলছে, কন্ট্রোল সায়র, কন্ট্রোল ইউরসেলফ। তুই হলে জেন্টেলম্যান, তুই কেন জেকের মতো অধৈর্য হয়ে যাচ্ছিস? কন্ট্রোল কন্ট্রোল এভাবে কন্ট্রোল বলি আওড়াতে আওড়াতে কখন যে সায়র নিজে উন্মুক্ত নীলিমাকে দু হাতে জড়িয়ে নিয়ে ঘুমের দেশে পাড়ি জমিয়েছে তার ইয়ত্তা নেই। সেদিনের ঘটনার আজ প্রায় 1 সপ্তাহ হতে চলল। সেই যে ওরও ঘর মেরেছিল, আজ অবধি আর বের হয়নি। কেউ খাবার দিয়ে গেলে খেয়েছে, নয়তো না। এর মাঝে অনু অনেকবার এসেছিল অরুর সাথে একটু কথা বলতে, কিন্তু প্রত্যেকবারই দরজার বাইরে থেকে ফিরে যেতে হয়েছে ওকে। এক কথায় অরু নিজেকেই নিজে ঘর বন্দি করে রেখেছে। অরুর দু চোখ সব কিছু ধোঁয়াশা। ও কৃতিককে দেখতে চায়, কৃতিককে ছুঁতে চায়, কৃতিকের কণ্ঠস্বর শুনতে চায়, কিন্তু কিভাবে? কৃতিক যে সেই সুদূর আমেরিকার ক্যালিফোর্নিয়া স্টেটের সান ফ্রান্সিসকো শহরে রয়েছে, আর অরু এখানে কৃতিকগঞ্জে। নিজের মা বোনের উপর থেকে বিশ্বাস উঠে গিয়েছে অরুর। তাদের কাছে কখনোই সাহায্য চাইবে না ও। ওদিকে চেনা জানা কারোর থেকে সাহায্য চাইবে তেমন কেউই নেই ওর জীবনে। কেই বা ওকে সাহায্য করবে অত দূরের গন্তব্য পৌঁছাতে? সবাই তো আর কৃতিক নয় যে অরু মুখ দিয়ে আ করলে অমনি সেটা মঞ্জুর হয়ে গেল। এক আকাশ পাতাল চিন্তায় জর্জরিত হয়ে সবসময় গুমুট হয়ে থাকে অরুর মন মস্তিষ্ক। ও ধরেই নিয়েছে ওর আর কৃতিককে দেখা হবে না। এই যে দেখা হবে না, এটা ভাবলে প্রচণ্ড রকম যন্ত্রণা শুরু হয়ে যায় ওর বুকের মাঝে। নিজের অজান্তেই মেয়েটা ছটফট করে ওঠে তৃষ্ণার্থ চাতকের মতো, অথচ সামনে পেছনে ধারে দূরে একটুখানি মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়ার মতো কেউই নেই ওর, কেউ না। ডোরাকে কোলে নিয়ে সে কখন থেকে বসে আছে অরু। ওর ভাবনারা যেন অন্তহীন। ওর দুঃখগুলো বোঝার সাধ্যই নেই ডোরার। ও শুধু উপলব্ধি করতে পারে অরুর ভারী দীর্ঘশ্বাস। এই যেমন এখন ধীরে ধীরে নিঃশ্বাসের পাল্লা ভারী হয়ে উঠেছে অরুর, আর ওর কোলে বসে বসে আনমনে মাথা ঘষছে ডোরা। এমন সময় বাইরে থেকে কড়া নেড়ে একজন ভৃত্য জানায় সে দুপুরের খাবার নিয়ে এসেছে। বুক চিরে ভেতরের আহত বাতাসটুকু বের করে দিয়ে ওরও ডোরাকে রেখে এগিয়ে গিয়ে দরজা খুলে দিতেই লোকটা ভেতরে প্রবেশ করে
টেবিলের ওপর খাবার সাজিয়ে রেখে ফিরে যেতে যেতে বলে, অরু হ্যাসূচক মাথা নাড়িয়ে লোকটাকে বিদেয় জানায়। লোকটা চলে যেতে অরু পুনরায় দরজা লাগাতে যাবে, ঠিক তখনই দরজা ঠেলে হুট করে ভেতরে প্রবেশ করে রেজা। রেজার কর্মকাণ্ডে অরু বিস্মিত হয়ে ছাছালো কণ্ঠে বলে, এটা কোন ধরনের ম্যানার রেজা ভাই? আপনি এক্ষুনি বের হন আমার রুম থেকে। অরুর কথা কানে নিল না রেজা। সে এগিয়ে গিয়ে ডিভানে পায়ের উপর পা তুলে বসে কৌতুক হাসি দিয়ে বলল, তোর সৎ ভাই অরপের নাগর জায়ান কীর্তিক সে তো দেশে নেই। শুধু তাই নয়, বিদেশ থেকেও এখানে এসে আমাকে মারার ক্ষমতা এখন আর তার নেই। তবুও এত তেজ কোথায় পাচ্ছিস? রেজার কথায় মস্তিষ্কটা মুহূর্তেই টক বগিয়ে উঠল অরুর। ও দু কদম এগিয়ে গিয়ে রেজার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে ওর দিকে তুলে বলল, আপনি এখন যেখানে পায়ে পা তুলে বসে আছেন সেই গদিটাও ওনার টাকায় কেনা। তাই ভালোই ভালোই বলছি, মুখ সামলে কথা বলুন। আপনার সাহস হলো কি করে আমার রুমে আসার? অরুর কথা শেষ হতেই রেজা ওর আঙুলটা ধরে হ্যাচকা টান দিয়ে অরুকেও ডিভানে বসিয়ে দিল। অতঃপর ওর দিকে খানিকটা ঝুঁকে গিয়ে বলল, প্রথমে জায়ান কীর্তিকের বউকে বিয়ে করব, তারপর দেখাবো এই রেজার সাহস আদতে কতখানি। রেজার কথায় অরু ঘৃণিত দৃষ্টিতে নিক্ষেপ করে ক্রুদ্ধ স্বরে বলে ওঠে, আপনি না আপাকে ভালোবাসতেন? এই কদিনেই ভালোবাসা শেষ হয়ে গেল? অরুর কথায় রেজা তাচ্ছিল্য করে হেসে বলে, ভালোবাসা মাই ফুট, ওর থেকেও আমার তোকে বেশি ভালো লাগে। আমি জানি তুই ভার্জিন না, কিন্তু তাতে আমার যায় আসে না, বিশ্বাস কর। রেজার কথাগুলো বলতে বাকি, সঙ্গে সঙ্গে ওর গাল বরাবর চোখ মুখ খিচিয়ে শক্ত চর বসাতে দেরি হলো না অরুর। চর মেরে ওর দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে অরু বলল, আপনি আমার দিকে যে নোংরা দৃষ্টিতে তাকিয়েছেন তার শাস্তি স্বরূপ আপার চোখ দুটোই তুলে দেবে জায়ান কৃত্তিক। শুধু অপেক্ষা করুন। এমনিতেই জায়ান কৃতিকের মার খেয়ে খেয়ে ভর্তা হয়ে গিয়েছে রেজার শরীরটা। তার উপর ওরু কথার মাথায় শুধু জায়ান কৃতিকের বয়ান করছে। যে মানুষটা 1000 মাইল দূরে হসপিটালের বেডে পড়ে আছে, তার উপর এখনও কি ভরসা মেটার? ব্যাপারটা বুঝে আসতে রক্ত চড়ে উঠল রেজার মাথায়। জায়ান কৃতিকের উপর এতদিন ধরে দমিয়ে রাখা সুপ্ত প্রতিহিংসার আগুনটা মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে উঠল মস্তিষ্কে। সঙ্গে সঙ্গে খের হারালো রেজা। এক হাত দিয়ে অরুর চুলগুলো মুঠিবদ্ধ করে কঠিন গলায় বলল, বুঝেছি, যেটা আর কয়েকদিন পর করতাম সেটা এখন করতে হবে। প্রতিশোধ তো আমি নিতামই অরু, কারণ তুই হলি আমার প্রতিশোধের মোক্ষম অস্ত্র। তোকে কিছু বলা বা করা মানেই জায়ান কীর্তিকের কলেজে আঘাত করা। তবে এত তাড়াতাড়ি এই সুবর্ণ সুযোগ পেয়ে যাব সেটা আমি আশা করিনি। রেজার কথা শুনে এবার মুখ থেকে রক্ত সরে গেল অরুর। ও আতঙ্কিত চোখে রেজার দিকে তাকিয়ে দৃঢ় গলায় বলল, রুম থেকে এক্ষুনি বেরিয়ে যান, নয়তো খুব খারাপ হবে। রেজা কুটিল হেসে নিজ পাঞ্জাবির বোতাম খুলতে খুলতে বলল, কেন খারাপ কেন হবে? সৎ ভাইয়ের সাথে যা করতে পেরেছিস তা মামাতো ভাইয়ের সাথে করলে কি সমস্যা? মানছি তোর সৎ ভাই একটু বেশি সুদর্শন, কিন্তু তাতে কি? চেয়ে দেখ, তোর সৎ ভাইয়ের থেকে আমার বয়স কম। ওনাকে সৎ ভাই বলে বলে আপনি মোটেও আমাকে দুর্বল করতে পারবেন না। উনি আমার স্বামী। উপরওয়ালার নাম নিয়ে 3 কবুল বলে বিয়ে করেছেন উনি আমায়। আর নিজেকে জায়ান কৃত্তিকের সাথে তুলনা করা বন্ধ করুন। তার নখের যোগ্যতাও নেই আপনার। কথাটা বলে রেজাকে 2 হাতে ধাক্কা দিয়ে সরিয়ে দিল অরু। তারপর তাড়াহুড়ো করে ডিওয়ান থেকে উঠে গিয়ে পা বাড়ালো বাইরের দিকে, কিন্তু যেতে আর পারল না। তার আগে ওর টপসের কলারটা শক্ত হাতে টেনে ধরল রেজা। এক টানে অরুকে নিজের কাছে এনে দাঁড় করিয়ে ওর দিকে চোখ রাঙানো দৃষ্টিপাত করে বলল, আমার হাত যে ঠিক কতটা লম্বা তা তুই কল্পনাও করতে পারবি না অরু। তাই ভালোই ভালোই বলছি, চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়। এবার সত্যি সত্যি ভয় পাচ্ছে অরু। এই মুহূর্তে এরকম একটা বাজে পরিস্থিতিতে পড়ে ওর অন্তরাত্মা থরথরিয়ে কাঁপছে। এতটা সাহস দেখিয়েও রেজাকে দমানো যাচ্ছে না মোটে। সেই ভেবে অপারক অরু এবার সত্যি সত্যি ঠোঁট ভেঙে কেঁদে উঠল।
রেজার থেকে নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করতে করতে বলল, ছেড়ে দিন, ভালো হবে না একদম। এই পাপের চরম শাস্তি পাবেন আপনি। যখনের পাপ তখন দেখা যাবে, এখন এনজয় করি, কি বলিস? ক্রোর হেসে কথাটা বলে রেজা যখনই অরুর কাছাকাছি আসতে উদ্যত হয়, ঠিক তখনই ওর গাল বরাবর আছড়ে পড়ে একটা শক্তপোক্ত হাতের চপটঘাত। ভীষণ জোরে থাপ্পড় খেয়ে তাল সামলাতে না পেরে 2 কদম পিছিয়ে যায় রেজা। সঙ্গে সঙ্গে ওর অন্য গালে আবারও চর বসিয়ে দিল আগন্তুক। থাপ্পড় খেয়ে রেজা ধরাশায়ী হয়ে তাড়াহুড়ো করে রুম ত্যাগ করলো। ও সরে যেতেই অরু দেখতে পায় অনু দাঁড়িয়ে আছে ওর মুখ বরাবর। রাগের তোপে রক্তিম হয়ে উঠেছে অনুর সমগ্র মুখশ্রী, যেন এখনই রেজাকে সর্বে শেরবা বিনাশ করবে ও। ওদিকে অনুকে দেখা মাত্রই এক ছুটে ওর বুকের ওপর এসে হুমড়ি খেয়ে পড়ল অরু। শব্দ করে কেঁদে উঠে অতি আপন সুরে ডাকলো অনুকে। আপা! বিকেল ছাপিয়ে গোধূলির আভায় ছেয়ে গিয়েছে চারিপাশ। বাড়ির পেছনে পাখিদের কিচিরমিচির শব্দ শুনেই বোঝা যাচ্ছে আর একটু পরে সন্ধ্যা আধারের পর্দা টেনে রাত নেমে আসবে ধরণী জুড়ে। তখনও গলির মাথা থেকে ভেসে আসছে মুয়াজ্জিনের সুমধুর আহ্বান। বোধহয় আসরের সালাতের সময় হলো। অনুর কোলে মাথা রেখে শুয়ে নিষ্প্রভ চোখে বাইরে চেয়ে আছে অরু। ওর দৃষ্টি অনুসরণ করে অনুও তাকিয়েছিল এতক্ষণ। হয়তো অরুকে একটু স্বাভাবিক হয়ে ওঠার জন্য সময় দিচ্ছিল, কিন্তু এখন তো অনুকেও বাড়ি ফিরতে হবে। তাই কোনোরূপ সময় নষ্ট না করে হাত বাড়িয়ে অরুর চোখের সামনে পাসপোর্ট, ভিসা আর বোর্ডিং পাসের কাগজগুলো এগিয়ে দিল অনু। চোখের সামনে পাসপোর্ট দেখতে পেয়ে হকচকিয়ে উঠে বসল অরু। অতপর সেগুলোকে হাত দিয়ে উল্টে পাল্টে দেখে বিস্মিত চোখে অনুর পানে তাকিয়ে অরু শোধালো, এগুলো তো আমার, তুই এগুলো কিভাবে? না মানে। অরুর কথার মাঝপথে অনু মুচকে হেসে ওর কপালে হাত বুলিয়ে জানায়, প্রত্যয় সাহায্য করেছে। এই সপ্তাহে তোর ফ্লাইট, কৃত্তিক ভাইয়ের কাছে চলে যা অরু, তার তোকে প্রয়োজন। অরুর ছলছল চোখে একবার কাগজগুলোর দিকে তো একবার অনুর দিকে তাকাচ্ছে। কোনো মতে গলার মাঝে কান্নাটা আটকে রেখে অবিশ্বাসের সুরে ও বলে উঠল, আপা তুই জোগাড় করেছিস এগুলো? কিন্তু তুই তো। অনু এবার টান মেরে অরুকে বুকের মাঝে নিয়ে ওর পিঠে হাত বুলিয়ে বলে, আমি জানি তুই খালি মুখে আমার কথাটা শুনতে রাজি না, তাই ভাবলাম অপরাধ যেহেতু করেছি প্রায়শ্চিত্তটাও আমিই করি। কিন্তু তুই বল, কৃত্তিক ভাইয়ের অমন অবস্থা শুনলে তুই ওদের ঠিক থাকতে পারতিস? অরু মাথা তুলে অনুর চোখে চোখ রেখে শোধালো। কি হয়েছিল আপা? অনু বলে, কৃত্তিক ভাইয়ের আগেও অ্যাক্সিডেন্ট হয়েছিল ইউএসএ বসে। তখন ওনার ব্রেন সেলসগুলো আহত ছিল, রক্ত জমেছিল অনেকদিন ধরে। আর দ্বিতীয়বার সেই একই জায়গায় আঘাতপ্রাপ্ত হওয়ার ওনার বাঁচার সম্ভাবনা ছিল না। এমনকি তার যখন জ্ঞান ফিরল তখন কৃত্তিক ভাইয়ের অবস্থা ছিল বেশ ক্রিটিক্যাল। ওনাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল অনেক দিন। আর তখন তো তুইও অসুস্থ ছিলি। এমন একটা অবস্থায় যদি তোকে সব জানাতাম তুই ঠিক থাকতে পারতিস? কৃতিকের বিগত 1.5-2 মাসের কন্ডিশন শুনে অরুর কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গিয়েছে। শ্বাস টেনে তুলতে পারছে না মেয়েটা। তবুও অস্পষ্ট আওয়াজে অনুকে বলল, আপা এসব কি বলছিস তুই? উনি এতটা কষ্ট কিভাবে সহ্য করেছেন? আমাকে কেন নেওয়া হলো না ওনার সাথে? অনু ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ওনার বন্ধুরা নিতে চেয়েছিল তোকে, কিন্তু মা যেতে দেয়নি। তাছাড়া এমন একটা পরিস্থিতি যে কারোর কথা বাড়ানোর উপায় ছিল না। অরু কাঁদছে খুব। অনু ওর মাথায় হাত বুলিয়ে পুনরায় বলল, এখনো আবার উপর রাগ করে থাকবি? অরু আকস্মাৎ অনুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে এদিক ওদিক না সূচক মাথা নাড়িয়ে বলল, একটুও না, তুই বেস্ট আপা। তোর মতো আপা দুটো নেই। তুই আমার মা হলি না কেন বলতো? অরুর ক্রন্দনরত কথার পাছে অনু শুধু মিষ্টি করে হাসল। তারপর হাসতে হাসতেই বলল, ইউএসএ ফিরে আমার স্বামীটাকে কান ধরে প্লেনে তুলে দিবি, মনে থাকে যেন। তোর স্বামীর সেবা করতে করতে আমার স্বামী শুকিয়ে গেল বোধ হয়। অনুর কথা শুনে অরু এবার কাঁদতে কাঁদতে ফিক করে হেসে দিল। আজ কতগুলো দিন বাদে অরু একটু হাসল। কালো মেঘের বর্বরতা ছাপিয়ে মেঘের চাদর ভেদ করে একটুখানি আলোক ছটা উঁকি দেওয়ার মতোই।
অরুর একটুখানি হাসিতে মুহূর্তেই প্রফুল্লতায় সজীব হয়ে উঠল অনুর হৃদয় মন সবকিছু। অবশেষে নিজেই নিজেকে বাহবা দিয়ে মনে মনে আওড়ালো অনু। আমি আপা হিসেবে অতটাও খারাপ নই। নদীর স্রোতের মতোই সময় বয়ে যায়। বহমান সময়ের স্রোতে গা ভাসিয়ে আজ আবারও জীবনে দ্বিতীয়বারের মতো আমেরিকার মাটিতে পা রাখল অরু। তবে আজ আর আপার সাথে নয়, বরং একাই এসেছে অরু। একা এসেছে বললে ভুল হবে, মনের মাঝে অনেকটা সাহস আর আত্মবিশ্বাস ধরে রেখে আসতে হয়েছে অরুকে। জীবনে কিছু কিছু পরিস্থিতিতে যেমন উপরওয়ালা ছাড়া কেউ পাশে থাকে না, অরুর জন্য একাকী ইউএসএতে আসাটাও ঠিক তেমনই একটা জীবন যুদ্ধ ছিল, যা অরু অত্যন্ত সাহসিকতার সাথে পার করে এসেছে। আর এখন উবারে করে এগিয়ে যাচ্ছে কৃতিকের সেই নির্জন শহরতলির দিকে, যেখানে ওদের প্রথম প্রেমের সূচনা হয়। যদিও অরু জানে না কৃতিক আদৌ বাড়িতে নাকি হসপিটালে। এদিকে নতুন কেনা ফোনটাও চার্জের অভাবে বন্ধ হয়ে আছে। প্রত্যয়ের সাথে যোগাযোগ করার উপায়টাও নেই। তবুও বাড়ির পাসওয়ার্ড তো অরুর জানা। সেই হিসেবে মতে এয়ারপোর্ট থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে ও। এখনও অনেকটা পথ যাওয়া বাকি। যদিও ওরও আমেরিকাতে, কিন্তু এই মুহূর্তে ওর মনটা পড়ে আছে সুদূর কৃতিককুঞ্জে। কাল আসার আগ মুহূর্তে প্রত্যেকটা ঘটনা মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে বারবার। সেসব ভাবতে ভাবতেই গাড়ির ব্যাকসিটে ক্লান্ত শরীরটাকে এলিয়ে দিল অরু। কাল যখন অরু নিজের ট্রলি সমেত বেরিয়ে যাচ্ছিল, আজমিরি শেখ কেন যেন তখনও নিশ্চুপই ছিলেন। বোধ করে তার দাম্ভিকতা, তার জিদে মানসিকতা কিছুটা হলেও ক্ষীণ হয়ে এসেছে এতদিনে। তবে বিগত কয়েকদিন আগেকার ঘটনার প্রেক্ষিতে অরু আর নিশ্চুপ ছিল না। এগিয়ে গিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে অশ্রুকণা বিসর্জন দিতে দিতে ক্রুদ্ধ গলায় বলেছিল, আমি চলে যাচ্ছি মা, পারলে দোয়া করো, না পারলে প্রয়োজন নেই, তবু একটু শান্তিতে থাকতে দিও। অনেক তো হলো, এবার না হয় আমাকেই আমার জীবনটা বুঝে নিতে দাও। মেয়ের কথার পাছে আজমেরি শেখ টু শব্দটিও করেনি। মায়ের স্থির মূর্তির দিকে দৃষ্টিপাত করে অরু পুনরায় বলে, যেদিন তুমি তোমার ভাইয়ের পরিবারকে পুরোপুরি ত্যাগ করতে পারবে, সেদিন জানিও আমি চলে আসব। এবারে গভীর গলায় ছোট্ট করে উত্তর দিলেন আজমেরি শেখ। ভালো থেকো। মায়ের মুখ থেকে ভালো থেকো শব্দটা শুনে অরু কি একটু কষ্ট পায়নি? পেয়েছে তো, তবে ও সেটা নিছকই আন্তরিকতা ভেবে উড়িয়ে দিল। অতঃপর অনুর কাছে এগিয়ে গিয়ে ডোরাকে অনুর হাতে তুলে দিয়ে বলল, আমার মেয়েটাকে দেখে রাখিস আপা। ডোরার মাথায় হাত বুলিয়ে অনু মৃদু হেসে বলল, তোর মেয়ে? অরু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে জবাব দিল, পিতা মহামান্য জায়ান কৃতিক চৌধুরী আর মাতা মহোদয়া আরোরা জাহান। হঠাৎ গাড়িতে ব্রেক কষায় সম্বিত ফিরে পেল অরু। তন্দ্রা ছুটে গিয়ে হকচকিয়ে উঠে ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, হোয়াট হ্যাপেন? ড্রাইভার জানালো ওরা গন্তব্যে এসে গিয়েছে। কথাটা শোনা মাত্রই ওর হৃদস্পন্দন দ্বিগুণ তালে বেড়ে গেল। ও খেয়াল করলো হৃদস্পন্দনের সমান তালে ওর হাত পাগুলো কাঁপছে। খুশিতে নাকি ভয়ে কে জানে। অবশেষে সকল জল্পনা কল্পনার ইতি টেনে অনেকটা সময় নিয়ে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করে লম্বা একটা শ্বাস নিয়ে গাড়ি থেকে নামলো অরু। সন্ধ্যের রাত, তবে ল্যাম্পপোস্টের আলোয় চারিদিক ঝকঝকে পরিষ্কার। সেই পরিষ্কার আলোতেই অরু স্পষ্ট দেখল এটা কৃতিকের বাড়ি নয়, কিংবা সেই রাস্তাও নয়। তাহলে এটা কোথায়? কথাটা ভাবতেই আতঙ্কে রক্ত শূন্য হয়ে গেল অরুর চোখ মুখ। ও চৌকিতে পেছনে ঘুরে লোকটাকে কিছু বলতে যাবে, তার আগেই দৃশ্যগত হলো কালো জ্যাকেট পরিহিত বয়স্ক গোছের আরেকটা লোক। ল্যাম্পপোস্টের আলোয় লোকটার চেহারা স্পষ্ট দেখতে পেয়ে ওরু অস্ফুটে বলে উঠল, বাপ। অরুর মুখ থেকে শব্দটা উচ্চারিত হওয়ার আগেই গ্লাভস পরিহিত লোকটা ওর মুখের ওপর সাদা রঙের রুমাল জাতীয় কিছু একটা চেপে ধরে। সঙ্গে সঙ্গে অবচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে অরুর ক্লান্ত পরিশ্রান্ত অসাড় শরীরটা। কথাটা বলে কৃতিকের হাত থেকে দিয়াশলাই আর সিগারেটটা নিয়ে চলে গেল সিস্টার।
কৃতিক সেদিকে তাকিয়ে চোখ মুখ শক্ত করে একটা বিরক্তির নিঃশ্বাস ছাড়ল। অতঃপর উঠে চলে গেল কেবিনি ড্রেসিং রুমে। শারীরিক দিক থেকে এখন মোটামুটি ফিট আছে কৃতিক, তবে ট্রিটমেন্ট এখনও শেষ হয়নি, যার দরুন প্রত্যয়কে ধরে বেঁধে হসপিটালে রেখে দিয়েছে। এখন দিনরাত এখানে শুয়ে থেকে স্যালাইন নাও, সকাল বিকাল বডি টেস্ট করাও, সিটি স্ক্যান করাও, এসব নিয়ে বেশ বিরক্ত কৃতিক। এই যে সন্ধ্যাবেলা স্যালাইন শেষ হয়েছে বলে ছাড়া পেয়ে একটু স্মোক করতে চাইল, সেটাও কেড়ে নিল সেবিকা সাহেবা। বিরক্তিকর। কৃতিক ড্রেসিং রুম থেকে জামা কাপড় বদলে শার্টের বোতাম লাগাতে লাগাতে বের হতেই দেখল প্রত্যয় হাজির, তবে ওকে উদ্বিগ্ন দেখাচ্ছে। ওর উদ্বিগ্ন চেহারা দেখে কৃতিক কিছু জিজ্ঞাসা করবে তার আগেই প্রত্যয় বলল, হঠাৎ চেঞ্জ করলে কেন ভাই? বাড়িতে ফিরবো। ছোট করে উত্তর দিল কৃতিক, কিন্তু ওর উত্তরে খুশি হতে পারল না প্রত্যয়। সহসাই ভ্রু কুঞ্চিত করে বলে উঠল, বাড়ি ফিরবেন মানে? আপনার ট্রিটমেন্ট এখনও শেষ হয়নি। কৃতিক ক্যানোলা হাতে শার্টের হাতাটা ফোল্ড করার দুরূহ চেষ্টা করতে করতে বলল, আমি ফিট আছি, আর ট্রিটমেন্টের দরকার নেই, বাড়িতে গেলেই ঠিক হয়ে যাব। প্রত্যয় জোর গলায় বলল, বললেই হলো শিফট আছেন? ডক্টর বলেছে আপনি শিফট নেই, এখন ট্রিটমেন্ট প্রয়োজন। আগেবারও এমন করেছেন, এবার আর আমি আপনাকে যেতে দিচ্ছি না। যা ট্রিটমেন্ট বাকি আছে সব বাসায় গিয়ে করব, এখানে আর এক মুহূর্তও নয়। কৃতিকের কথার পাছে প্রত্যয় কিছু বলবে তার আগেই ওর ফোনটা বেজে ওঠে তারও স্বরে। তৎক্ষণাৎ প্রত্যয় এক প্রকার হুমড়ি খেয়ে পড়ে ফোনের উপর। ওপাশ থেকে কে কি বলছে শোনা না গেলেও এপাশ থেকে প্রত্যয় বলল, ও শিট, এখনও পাওনি? দেখো আশেপাশে খোঁজ পেয়ে যাবে। ওর ফোনটাও বন্ধ। প্রত্যয়ের কথার ভাঁজ পড়ল কৃতিকের চওড়া কপালে। ও এগিয়ে এসে গভীর গলায় শুধালো, কি হয়েছে? কাকে পাওয়া যাচ্ছে না? প্রত্যয় একটা শুষ্ক ঢোক গিলে আমতা আমতা করে বলে ওঠে, ভাই আসলে অরুর নামটা শোনা মাত্রই কৃতিক দু হাতে প্রত্যয়ের কলার চেপে ধরে উদ্বিগ্ন স্বরে বলল। অরুর কি হয়েছে? প্রত্যয় এবার ঘুরিয়ে পেঁচিয়ে কিছু না বলে কৃতিককে খুলে বলল সবটা। সব শুনে কৃতিকের চোয়াল শক্ত হয়ে এলো। ও দুশ্চিন্তাগ্রস্তদের মতো নিজের কপালে আঙুল বোলাতে বোলাতে প্রত্যয়কে ঝাড়ি দিয়ে বলল, ও মাই গুডনেস, আর ইউ ফাকিং কিডিং মি? প্রত্যয় এহসান, আমার বউ ইউএসএ তে আসছে অথচ আমি জানি না? আমাকে আগে জানাওনি কেন? ও ভাই! প্রত্যয় আতঙ্কিত স্বরে বলে, কোম্পানি কাজে নিজে যেতে পারেনি বলে গাড়িও পাঠিয়েছি আমি, কিন্তু শাট আপ! কৃতিকের ক্রুদ্ধ স্বরে থেমে গেল প্রত্যয়। কৃতিক কয়েক মিনিট ধরে থম মেরে বসে কিছু একটা ভাবল। অতঃপর শার্টের বোতামগুলো খুলতে খুলতে প্রত্যয়ের উদ্দেশ্যে বলল, তোমার হুডিটা খোলো ফার্স্ট। তৎক্ষণাৎ দু হাত আড়াআড়ি করে বুকের উপর চেপে ধরে প্রত্যয় কাঁদো কাঁদো গলায় বলল, কি বলছেন ভাই এসব? কৃতিক শার্ট খুলে হাতের ক্যানোলাটা টেনে হিঁচড়ে খুলতে খুলতে বলল, ঢং বাদ দিয়ে যা বলছি তাই করো। অগত্যা উপায়ন্তর না পেয়ে নিজের সম্ভ্রমটুকু খুলে কৃতিকের হাতে তুলে দিল প্রত্যয়। হুডিটা গায়ে চড়িয়ে মাথার বাজ কাট স্টাইলের চুল আর সেলাইনের দাগগুলো ক্যাপের সাহায্যে ঢেকে নিল কৃতিক। তারপর প্রত্যয়ের ফোন, এয়ারপ্লাগ আর গাড়ির চাবি হাতিয়ে নিয়ে প্রত্যয়কে রোগী বানিয়ে রেখে আস্তে করে হসপিটাল থেকে বেরিয়ে পড়ল ও। দুনিয়া উল্টে গেলেও হয়তো অরুকে খোঁজার জন্য বেরিয়ে যেত কৃতিক। সেখানে এখন তো সে বেশ ভালোই সুস্থ। গাড়িতে বসে ড্রাইভ করতে করতে কানে এয়ারপ্লাগ লাগিয়ে সবার আগে কৃতিক কল দিল অর্ণবকে। ওপাশ থেকে হ্যালো বলতে কোনো রকম আজে বাজে কথায় না গিয়ে কৃতিক সরাসরি বলল, একটা নাম্বার দিচ্ছি, অ্যাজ সুন অ্যাজ পসিবল লোকেশনটা ফরওয়ার্ড করো আমাকে। যেহেতু কৃতিকের ভাব ভঙ্গিমা ছিল বেশ সিরিয়াস, তাই অর্ণব আর বেহুদা প্রশ্ন করল না, বরং কৃতিকের কথায় সায় জানিয়ে কল কেটে তাড়াহুড়ো করে লেগে পড়ল কাজে। কৃতিক এই মুহূর্তে বাড়ির দিকেই যাচ্ছিল, কারণ ওরও যদি ক্যাব নিয়ে এগোয় তাহলে বাড়িতেই গিয়েছে। তবে মাঝপথে হঠাৎ করে ফোনে টুংটাং আওয়াজ তুলে লোকেশন ট্র্যাকিংয়ের মেসেজ আসায় গাড়ির স্পিড কিছুটা কমিয়ে আনলো কৃতিক।
অতঃপর ফোন হাতে নিয়ে লোকেশনটার এক নজর চোখ বোলাতেই মুখের আদল শক্ত হয়ে এলো ওর। চোখ দুটোর রং পাল্টে ধারণ করলো হিংস্র বাঘের রূপ। পর মুহূর্তেই গাড়ি ঘুরিয়ে রাস্তা বদলে স্পিডোমিটারে 100-র উপর গতি তুলে হুশ করে চোখের আড়াল হয়ে গেল ব্ল্যাক মার্সিডিজ গাড়িটা।